হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে গল্প পরাণ প্রিয়া পর্ব 17, লেখা রাবিয়া সুলতানা। নিবিড় ড্রয়িং রুমে এসে তনুষাকে চিন্তিত হতে বসে থাকতে দেখে, কি ব্যাপার তনু, তুমি কখন এলে? তনুষা উঠে দাঁড়িয়ে নিবিড়ের দিকে রাগান্বিত চোখে তাকিয়ে আছে। নিবিড় তনুষার সামনাসামনি এসে দাঁড়িয়ে প্যান্টের পকেট থেকে হাত বের করে তনুষার দুই কাঁধে হাত রেখে, কি হলো তনু, মন খারাপ? তনুষা নিবিড়ের হাত দুটো ঝটকা মেরে ফেলে দিয়ে, কি ভেবেছো তুমি? গাছের আগাও খাবে আবার তলাও করাবে? জাস্ট শ্যাট আপ তনু, কি আজগবি কথাবার্তা বলছো? আমি বলছি না, তোমার বউ বলে গেল আমাকে নাকি তুমি ব্যবহার করে পরে ফেলে দিবে, আমাকে নাকি পতিতাদের মতো জীবন থেকে ছুঁড়ে ফেলে দিবে, আরও অনেক কথাই বলে গেল। তুমি নাকি আমাকে ওর জন্য খুনও করতে পারো। হোয়াট? হুঁ, আমি একদম মিথ্যা বলছি না কোনো। কেন করছো তুমি এইসব? তোমার বউ তো এখন তোমার কাছে সব, তাহলে আমাকে কেন ইউজ করছো? নিবিড় গম্ভীর মুখে তনুষার দিকে তাকিয়ে আছে আর ভাবছে, প্রিয়তা সত্যি কি ওকে এইসব বলেছে? আমি যতটুকু দেখেছি এইসব কথা মেয়েটা মোটেও বলার মতো না। ওকে তনু, কুল ডাউন, বসো এইখানে, আমি প্রিয়তাকে বলে যথেষ্ট বকে দেব। এখন বলো, হঠাৎ না বলে বাসায় এসেছো কেন? তোমাকে অফিসে না দেখে আমার খুব খারাপ লাগছিল, তাই চলে আসলাম। তুমি তো বিয়ে করার পর থেকে আমার সাথে তেমন ফোনেও কথা বলো না। কি হয়েছে নিবিড়, আমাকে তুমি বলো না। ওই মেয়েটার মাঝে কি এমন দেখতে পেলে যার জন্য তুমি আমাকেই বলে যাচ্ছ? জানি না ওই মেয়ের জন্য কখন বলো তনু আমার কাছে আর এসো না। শাট আপ তনু, কি বকা বকা প্রশ্ন করছো তুমি? আমার এইসব ভালো লাগছে না। কথাটা বলে নিবিড় নিজের ঠোঁটের দাঁত কেটে প্রিয়তার সকালে বলল, না, আমি পিয়ে রাখি প্রেম করার জন্য। ওর মনে আরও খারাপ কিছু জাগার আগে তনুকে বাদ দিতে হবে অফিস থেকে। কিন্তু কিভাবে? আচ্ছা, আমি বা প্রিয়তা খারাপ ভাববে এই কথা ভাবছি কেন? ওর যা ইচ্ছে ভাবুক, তাতে আমার কি? তবে না, প্রিয়তা খারাপও বলেনি। হঠাৎ ফোন বাজিতেই নিবিড় রিসিভ করে। হ্যাঁ সাব্বির, বলো। তনু, ওয়েট, আমি আসছি। প্রিয়তা বেগুনি রঙের একটা সালোয়ার কামিজ পরে চুলগুলো ছেড়ে দিয়ে রুম থেকে বের হতেই নিবিড় কথা বলতে বলতে চোখ পড়ল প্রিয়তার দিকে। নিবিড়ের ওই পাশে সাব্বিরের বলা কথাগুলো যেন কানেই আসছে না। পলকহীন দৃষ্টিতে তাকিয়ে আছে প্রিয়তার দিকে। প্রিয়তা ওড়না ঠিক করতে করতে রান্নাঘরের দিকে যাচ্ছে। তনুষা নিবিড়ের দিকে চোখ পড়তেই ভ্রু কুঁচকে নিবিড়ের দিকে তাকিয়ে, বাহ, আমি বললাম না আমও খাবে, আমের আটিও খাবে। তনুষা উঠে গিয়ে কিছু বলতে যাবে, তখনই সালমা বেগম এসে, আরে তনুষা, তুমি কখন এলে? এই তো আন্টি, কিছুক্ষণ। কেমন আছেন আপনি? আমার মেয়ের যত্নে কি খারাপ থাকতে পারে? তনুষা অনিচ্ছাকৃত একটা হাসি দিয়ে, হুম। প্রিয়তার টেবিলে খাবার দিয়ে, মা আসো। নিবিড়, আপনি আসুন, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। তনুষা, আপনিও আসেন। হ্যাঁ, কথাটা বলে মিটমিট করে হাসছে প্রিয়তা। তনুষা একটু অবাক হয়ে, আচ্ছা মেয়ে তো, একটু আগে আমায় যা ইচ্ছে বলে গেল, আর এখন আবার আপনি বলে ডাকা হচ্ছে। শিয়ানাগিরি করা হচ্ছে আমার সাথে, দেখাচ্ছি মজা। স্বামী স্বামী করলে না পরে ঠেলা বুঝবা। নিবিড় এসে খেতে বসে। জুহি আসেনি না? কেন? চলে আসবে একটু পরে। আমি কলেজে ফোন দিয়েছি। কাকে ফোন দিয়েছ? ইশাক ভাইকে। উনি বললেন কলেজ ছুটি হয়ে গেছে, তার মানে ও পথেই আছে। তাহলে ইশাকের সাথে ভালোই কথাবার্তা হয়। প্রিয়তা কাছে এসে প্লেটে ভাত দিতেই নিবিড় কানের কাছে বিড়বিড় করে, এতই যেহেতু ওই লোকটার সাথে ভাব বিনিময়, তাহলে আমার গলায় ঝুলে পড়লেন কেন? ওই পিচকি ইঁদুরটাকেই বিয়ে করতে পারতেন, তাই না?
প্রিয়তা নিবিড়ের কানের কাছে ঝুঁকে ফিসফিস করে বলল, মিস্টার নিবিড়, আপনার কি জ্বলছে নাকি? কেমন পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। কিন্তু আপনার তো জ্বলার কথা নয়, কারণ আপনি আর আমি 1.5 বছর পর এমনিই আলাদা থাকবো, তাই না? নিবিড় কিছু বলল না। অল্প একটু খেয়ে তনুষা ড্রাইভারকে বলল, তোমাকে বাসায় পৌঁছে দিতে। তোমার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে, সেই কথাগুলো ফোনে বলে দিব। কথাটা বলেই নিবিড় খাওয়ার মাঝপথ থেকে উঠে যেতেই সালমা বেগম বলল, আরে তুই খাওয়া শেষ না করেই চলে যাচ্ছিস? শরীর অসুস্থ নাকি? আমি ঠিক আছি, তোমরা খেয়ে নাও। আরে আপনি না খেয়ে চলে যাচ্ছেন কেন? প্লিজ খেয়ে যান। নিবিড় প্রিয়তার কথায় কোনো উত্তর না দিয়ে রুমে চলে গেল। নিবিড় পায়চারি করছে আর ভাবছে, প্রিয়তা আমার সামনে আসলে আমার এমন লাগে কেন? আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, মনে হয় ও আমার আত্মার অস্তিত্বের সাথে মিশে যাচ্ছে। কিন্তু তনুষাকে দেখলে তো কখনো আমার এমন হয়নি। কখনো মনেই হয়নি ওকে আমার পেতেই হবে। সবসময় মেয়েটাকে দূরে সরিয়ে রাখতে ইচ্ছে করতো। কিন্তু প্রিয়তা, যতই ওর কাছ থেকে দূরে থাকতে চাই পারি না, নিজেকে যেন ওর মাঝেই হারাতে ইচ্ছে করে। মনে হয় ওর জন্মই শুধু আমার জন্য। ও যতক্ষণ আমার সামনে থাকে নিজেকে কিভাবে সংযত করে রাখি শুধু আমিই জানি। ওর চোখের দিকে তাকালে জন্মভর চেয়ে থাকতে ইচ্ছে করে। ওর চোখে যে মায়াবী নেশা আছে তা যে আমায় ঘায়েল করে নেয়। এইগুলো হয় কেন আমার? কেন ওর সামনে থাকলে নিজেকে অসহায় লাগে? তাহলে কি আমি ওকে? না না, এইটা কি করে হয়? আমি তনুকে ভালোবাসি, শুধুই তনুকে। প্রিয়তার রুমে এসে দেখেন নিবিড় ইজি চেয়ারে চিন্তায় মগ্ন হয়ে বসে আছে। প্রিয়তা সেদিকে খেয়াল না দিয়ে নিজের জামা কাপড়গুলো আলমারিতে রাখার জন্য লাকেজ থেকে বের করে একটা একটা করে গুছিয়ে রাখতে লাগলো। নিবিড়কে আর চোখে তাকিয়ে, কি ব্যাপার, হনুমানটা আমাকে কিছু বলছে না কেন? আমি তো ওনার আলমারিতে নিজের জামা কাপড় রাখছি, তবুও কিছু বলছে না। নিশ্চয়ই বুঝেছে এইখানে না রাখলে আমি কোথায় রাখবো। 1.5 বছরই তো ব্যাপার, তাই ভেবে হয়তো কিছু বলছে না। আপনাকে একটা একটা বলবো। নিবিড় গাল থেকে হাত নামিয়ে প্রিয়তার দিকে তাকালো। আপনার বোন নাদিয়া দেখতে কেমন? নিবিড় জিজ্ঞেস চোখে তাকাতেই, না মানে আপনি যদি না খোঁজেন তাহলে আমি মায়ের মেয়ে ফিয়ে দেব, আমি খুঁজবো। প্রিয়তা অসহায় গলায় বলল, আসলে মাকে মন খারাপ দেখলে আমার মোটেও ভালো লাগে না, জানেন। আমার মা আমাকে এতটা ভালোবাসেনি যতটা ভালোবাসা আমি আপনার মায়ের কাছ থেকে পেয়েছি। বোনেরা তো কখনো বোন বলে স্বীকার করতেই চাইতো না, কারণ আমার পরিচয় দিলে নাকি তাদের সম্মান থাকবে না। নিবিড় গালে হাত ভর দিয়ে আছে আর প্রিয়তার দিকে তাকিয়ে আছে। জানেন, তাতে আমার কোনো আফসোস নেই। ওদের তো মানুষ করতে পেরেছি, তাই না? মেজ বোনকে 10 লক্ষ টাকা জাফরকে দিয়ে বিয়ে দিয়েছি। চলবে। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর একটি কথা, এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ভালো থাকবেন।